আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের ক্লাসে আমি আলোচনা করব বিবিএ সম্মান প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফিনান্স পত্রের শিরোনামে দ্বিতীয় অধ্যায়ের শর্ট টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী অর্থায়নের উপর এটা আমার প্রথম লেকচার। প্রথমে আমরা জেনে নিই শর্ট টার্ম ফাইন্যান্সিং কি, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন কি। Short-term financing is defined as any liabilities originally scheduled for payment within 1 year, অর্থাৎ এক বছরের মধ্যে পরিশোধ্য দায়সমূহকেই স্বল্পমেয়াদী অর্থায়ন বলা হয়ে থাকে। এখন আমরা শিখব সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হলো নন ইনস্টিটিউশনাল সোর্স অর্থাৎ অপ্রাতিষ্ঠানিক উৎস। দুই নম্বর হলো ইনস্টিটিউশনাল সোর্স প্রাতিষ্ঠানিক উৎস। নন ইনস্টিটিউশনাল সোর্সকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো স্পন্টেনিয়াস সোর্স অর্থাৎ স্বতঃস্ফূর্ত উৎস। দুই নম্বর হলো কমার্শিয়াল পেপার বাণিজ্যিক কাগজ। তারপর হলো আদার্স অন্যান্য স্পন্টেনিয়াস সোর্স। স্পন্টেনিয়াস সোর্সের মধ্যে আছে এক নম্বর হলো ট্রেড ক্রেডিট, দুই নম্বর হলো অ্যাডভান্স ফর কাস্টমার, তিন নম্বর হলো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। ট্রেড ক্রেডিট হলো বাণিজ্যিক ঋণ, অ্যাডভান্স ফর কাস্টমার হলো ক্রেতাদের অগ্রিম, আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হলো বকেয়া ব্যয় বা খরচ। আদার্সের মধ্যে আছে এক নম্বর রিলেটিভ আত্মীয় স্বজন, দুই নম্বর হলো ওন ফান্ড নিজস্ব তহবিল, তিন নম্বর আনঅফিসিয়াল লেন্ডার্স মহাজন, চার নম্বর ব্রোকার ফরিয়া বা দালাল। তারপরে ইনস্টিটিউশনাল সোর্স দুই ধরনের, একটা হলো বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংক, আর একটা হলো আদার্স অন্যান্য। কমার্শিয়াল ব্যাংকে আবার দুই ধরনের, হলো জামানতবিহীন হলো আনসিকিউর্ড, আর একটা হলো সিকিউর্ড জামানতযুক্ত। আনসিকিউর্ড লোনের মধ্যে আছে ঋণ রেখা অর্থাৎ লাইন অফ ক্রেডিট, এরপর রিভলভিং ক্রেডিট ঘূর্ণায়মান লোন, এরপর ট্রানজ্যাকশন লোন লেনদেন ঋণ। আর সিকিউর্ড লোনের ভিতরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল ফাইন্যান্সিং প্রাপ্য বিলের মাধ্যমে। তারপর হলো ইনভেন্টরি ফাইন্যান্সিং মজুত পণ্যের মাধ্যমে। আদার্সের ভিতরে আছে আমার এক নম্বর হলো কোঅপারেটিভ ব্যাংক সমবায় ব্যাংক, দুই নম্বর হলো গ্রামীণ ব্যাংক, তিন নম্বর হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বেসরকারি সংস্থা, তারপর চার নম্বর হলো গভর্নমেন্ট সরকার। এগুলো হলো স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ। বই এগুলো বিস্তারিত আলোচনা আছে, তোমরা বইতে পড়লে বুঝতে পারবে আশা করি। এই স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ থেকে আমাদের অঙ্ক আছে, পরীক্ষায় অঙ্ক আছে 5টা টপিক্স থেকে। এই 5টা টপিক্সকে আমরা একটু আইডেন্টিফিকেশন করি। এটা হলো ট্রেড ক্রেডিট, এই ট্রেড ক্রেডিট সংক্রান্ত ব্যবসায়ী ঋণ সংক্রান্ত অঙ্ক আসবে। তারপর কমার্শিয়াল পেপার, এই কমার্শিয়াল পেপার থেকে অঙ্ক আসবে। তারপর হলো আনসিকিউর্ড ব্যাংক লোনের ভিতরে লাইন অফ ক্রেডিট ঋণ রেখা, তারপর রিভলভিং ক্রেডিট ঘূর্ণায়মান ঋণ। আর সিকিউর্ড লোনের মধ্যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল ফাইন্যান্সিং, এই অ্যাকাউন্ট রিসিভেবল ফাইন্যান্সিং প্রাপ্য বিলের মাধ্যমে। এই 5টা টপিক্স থেকে আমাদের এই অঙ্ক আসে। আমাদের যে সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের যে উৎসসমূহ আছে
এই উৎসের মধ্যে 5টা উৎস থেকে আমাদের অঙ্ক আসে, 5টা উৎস আমরা ভালো করে শিখবো। তাহলে আমরা আবারও জেনে নিই আমাদের এখানে আমাদের পরীক্ষায় কি কি আসবে। 1 নম্বর কস্ট অফ ট্রেড ক্রেডিট থেকে অঙ্ক আসতে পারে। 2 নম্বর কস্ট অফ কমার্শিয়াল পেপারে বাণিজ্যিক পত্রের ব্যয় থেকে আমাদের অঙ্ক আসতে পারে। 3 নম্বর কস্ট অফ আনসিকিউর্ড ব্যাংক লোন, জামানতবিহীন ব্যাংক ঋণের ব্যয় থেকে আমাদের অঙ্ক আসতে পারে। 4 নম্বর কস্ট অফ রিভলভিং ক্রেডিট, ঘূর্ণায়মান ঋণের ব্যয় নির্ণয় করতে হবে, এ সংক্রান্ত অঙ্ক আসবে। 5 নম্বর কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এই 5টা টপিকস থেকে আমাদের অঙ্ক আসবে। আমরা পর্যায়ক্রমে 5টা টপিক শিখবো। আজকে আমরা 2টা টপিক শিখবো। 2টা টপিকস হলো 1, 2 আমরা শিখবো। এখন প্রথমে আমরা শিখবো কস্ট অফ ট্রেড। এখন আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করা শিখবো। দ্য কোম্পানি বাই এ টাকা 10 লাখ of raw materials under 330 terms. The company buy a raw material কিনবে 10 লক্ষ টাকা, তাকে শর্ত দিছে যে 10 লাখ টাকার বাকিতে raw materials কিনবে, তাকে শর্ত দিছে 313 অর্থাৎ 30 দিনের ভিতরে পরিশোধ করলে 3% বাড়টা পাওয়া যাবে। টাকাটা অবশ্যই 90 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এটা আমরা এখন কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করা শিখবো। এই যে 330 এই ধরনের শর্ত যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা ট্রেড ক্রেডিটের অঙ্ক, ব্যবসায়ী ঋণ সংক্রান্ত অঙ্ক। আমরা এখন ব্যবসায়ী ঋণের ব্যয় নির্ণয় করব। ব্যবসায়ী ঋণের ব্যয়টা আমরা 2টা সূত্রের মাধ্যমে করতে হবে। একটা সূত্র হলো সিম্পল ইন্টারেস্ট, আর একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন আমরা সিম্পল ইন্টারেস্ট শিখবো। সিম্পল ইন্টারেস্টের সূত্রটাকে আমরা দেখি। সিম্পল ইন্টারেস্টে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় সূত্র হলো এপিআর সমান সিডিআর বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিটের সিম্পল ইন্টারেস্টের সূত্র এপিআর। সিম্পল ইন্টারেস্ট সূত্র যখন ব্যবহার করব আমরা এই অধ্যায়ে, তখন আমরা এপিআর লিখবো। কি লিখবো? এপিআর। তাহলে আমরা এগুলো অ্যাব্রিভিয়েশনগুলো একটু শিখি। এপিআর হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, সিডিআর হলো ক্যাশ ডিসকাউন্ট রেট। এই প্রশ্নে ক্যাশ ডিসকাউন্ট রেট হলো 3। তারপর হলো আমার সিপি হলো ক্রেডিট পিরিয়ড 90। এই প্রশ্নে সিপি হলো 90 আর ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড 30। এখন 3, 90, 30, সিডিআর হলো 3, সিপি হলো 90, ডিপি হলো 30। এগুলো কোথা থেকে আসলো? আমরা একটা হেল্পলাইন ব্যবহার করব। হেল্পলাইনটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে এই সংক্রান্ত অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমরা হেল্পলাইনটা দেখি। হেল্পলাইন 330 এখানে এই 3টা হলো আমার সিডিআর, আর 30টা হলো আমার ডিপি, আর 90টা হলো আমার সিপি। এই হেল্পলাইনটা যদি মনে রাখতে পারো তোমরা ট্রেড ক্রেডিট সংক্রান্ত যেই কোনো সমস্যায় সমাধান করতে পারবে। এখন এই মানগুলো নিয়ে আমরা সূত্রে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা সিডিআর হলো 3, 100 মাইনাস সিডিআর 3 ইন্টু 360 সূত্রে, তাহলে সিপির মান হলো আমার 90 আর ডিপির মান হলো 30। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখানে পাবো হলো 18.54%। তাহলে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট সংক্রান্ত আমরা সিম্পল ইন্টারেস্ট শিখলাম। এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখব। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা হলো আমাদের ইআইআর বা ইএআর, যেটাই বলি আমরা হবে, যে কোনো একটা লেখলে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার সূত্রটা হলো ইআইআর সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখন আমরা যদি সিম্পল ইন্টারেস্টের সূত্রটা বুঝে থাকি, বের করাটা বুঝে থাকি, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমার এখানে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্রে আমার হলো 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখন আর n এর মানটা দরকার। এখন আমাকে আর কোনটা n কোনটা এই দুইটা জিনিস আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা একটা হেল্পলাইন ইউজ করব। হেল্পলাইনটা যদি মনে রাখো তোমরা অঙ্কটা ইজিলি পারবে। আর হেল্পলাইনটা পরীক্ষায় দেওয়া যাবে না, হেল্পলাইনটা শুধু তোমাদের শেখানোর জন্য দেওয়া হয়েছে। হেল্পলাইন আমরা এপিআর এর সূত্রটা লিখছি। এপিআর এর সূত্র হলো সিডিআর বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100।
এখন আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্রের সবসময় মনে রাখতে হবে এই অধ্যায়ে আমাদের সবসময় মনে রাখতে হবে সিম্পল ইন্টারেস্টের সূত্রের প্রথম অংশ হলো আমাদের আর, দ্বিতীয় অংশ হলো আমাদের এন। সিম্পল ইন্টারেস্টের সূত্রের প্রথম অংশ হলো আমাদের আর, দ্বিতীয় অংশ হলো কি এন। এই অধ্যায়ে সব সূত্রে একবারে সিম্পল ইন্টারেস্ট সূত্রে, যেমন আমি ট্রেড ক্রেডিট নির্ণয় করি, কমার্শিয়াল পেপার নির্ণয় করি, আনসিকিউরড ব্যাংক লোন, রিভলভিং ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ফ্যাক্টরিং যাই নির্ণয় করি, আমরা যদি সিম্পল ইন্টারেস্টটা বের করতে পারি, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা ইজিলি আমরা বের করতে পারবো। আমি আবার বলি, সিম্পল ইন্টারেস্ট সূত্রের প্রথম অংশ হলো আর, দ্বিতীয় অংশ হলো এন। তাহলে আর এর সূত্রটা কি হবে আমরা জানি, প্রথম অংশ আর সমান সমান সিডিআর বাই 100 মাইনাস সিডিআর। তাহলে মান বসে আমরা সিডিআর এর মান 3, 100 মাইনাস 3 সমান সমান 0.0309। আর এন এর সূত্র কি 360 বাই সিপি মাইনাস ডিপি। আমরা যদি মান বসাই 360 বাই সিপি হলো আমাদের 90, ডিপি হলো 30 সমান সমান 6। এখন আর এ মানও পেলাম, এন এ মানও পেলাম। এই দুইটা মান যদি আমরা সূত্রে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা 20.03% পাবো। তাহলে আমরা এখন যেটা শিখলাম, কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করা শিখলাম। একটা হলো সিম্পল ইন্টারেস্ট আর একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বাই ফিকটিভ ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট হলো সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট বাই ফিকটিভ ইন্টারেস্ট হলো চক্রবৃদ্ধি সুদ বা কার্যকরী সুদের হার। তাহলে আশা করি তোমরা বুঝতো, এই অঙ্কটা যদি ট্রেড ক্রেডিটে পারো, এই অধ্যায়ে যে কোনো ট্রেড ক্রেডিটের অঙ্কে তোমরা সলিউশন করতে পারবে। ট্রেড ক্রেডিট আশা করি আমরা সমস্যা হবে না। 5টা টপিক্স থেকে আমরা একটা টপিক শিখলাম। এখন আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করা শিখব। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করা শিখব। দ্য কোম্পানি ইস্যু এ 180 ডেজ কমার্শিয়াল পেপার অফ ফেস ভ্যালু অফ টাকা 10 লক্ষ টাকা and its sales value is টাকা 9,50,000 টাকা. The credit rating expense is 0.5% of the size of issue, agent charge being 0.25% and stamp duty 0.5%. তাহলে প্রশ্নে বলা আছে এটা কমার্শিয়াল পেপার। তাহলে কমার্শিয়াল পেপার আমার কমার্শিয়াল পেপারে বের করতে হবে। এখন তাহলে কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করতে হলে আমরা বলেছি এই অধ্যায়ে দুই ধরনের সূত্র ব্যবহার করতে হয়। একটা হলো সিম্পল ইন্টারেস্ট, একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টে কমার্শিয়াল পেপারের সূত্র হলো এপিআর সমান সমান এফবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এনএসবি ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। এটা হলো কমার্শিয়াল পেপারের সিম্পল ইন্টারেস্ট বের করা সূত্র। এখন আমরা এই সূত্রের যে প্রয়োজনীয় উপাদান আছে, উপাদানগুলোর ব্যাখ্যাগুলো আমরা একটু দেখি। এপিআর সমান সমান হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এফবি হলো ফেস ভ্যালু, এসবি হলো সেলস ভ্যালু। এসবি বের করার সূত্র হলো এফবি মাইনাস ডিসকাউন্ট। এনএসবি বের করার সূত্র হলো এনএসবি হলো নিট সেল ভ্যালু। এনএসবি বের করার সূত্র হলো এসবি মাইনাস প্রোডাকশন কস্ট বা আদার কস্ট। ডিসকাউন্ট, প্রোডাকশন কস্ট বা আদার কস্ট সম্পর্কে প্রশ্নে কিছু বলা না থাকলে এফবির উপর ধরতে হবে, ফেস ভ্যালুর উপর ধরতে হবে, এটা মনে রাখতে হবে। এখন আমরা দেখি এফবি কত আছে প্রশ্নে। এফবি আমার আছে 10 লক্ষ টাকা। তারপরে এসবি আছে আমার 9,50,000 টাকা। এনএসবি সূত্র হলো এসবি মাইনাস আদার কস্ট। তাহলে আমি এখন আদার কস্ট বের করতে হবে। আদার কস্ট এখানে আছে প্রশ্নের দ্বিতীয় লাইন, দ্য ক্রেডিট রেটিং এক্সপেন্স 0.5%। তাহলে ক্রেডিট রেটিং এক্সপেন্স 0.5%। তাহলে ক্রেডিট রেটিং এক্সপেন্স 10 লক্ষ ইন্টু 0.5% 5,000 টাকা। আমি 3 দিয়ে লিখে দিয়েছিলাম একটু আগে। ডিসকাউন্ট, প্রোডাকশন কস্ট বা আদার কস্ট সম্পর্কে প্রশ্নে কিছু বলা না থাকলে এফবির উপর ধরতে হবে। এই কারণে আমরা 10 লক্ষ টাকার 0.5% ধরছি। তারপরে আমার আছে এজেন্ট চার্জ আছে 0.25%। তাহলে এজেন্ট চার্জ 10 লক্ষ টাকার উপর 0.25% হলো 2,500 টাকা। তারপর আমার আদার কস্ট আরেকটা আছে স্টাম্প ডিউটি। স্টাম্প ডিউটি আছে আমার 0.5%। তাহলে স্টাম্প ডিউটি 10 লক্ষ টাকা 0.5% হলো 5,000 টাকা। এগুলো যদি যোগ করি আমার 12,500 টাকা আমার হলো আদার কস্ট বা প্রোডাকশন কস্ট। আমি আবার বলি, ডিসকাউন্ট, প্রোডাকশন কস্ট বা আদার কস্ট
সম্পর্কে প্রশ্নে কিছু বলা না থাকলে আমাকে ফেস ভ্যালুর উপর ধরতে হবে। তাহলে আর যদি প্রশ্নে যদি বলে সেল ভ্যালুর উপর, তাহলে সেল ভ্যালুর উপর ধরবে, আর যদি কিছু না বলে তাহলে আমাকে ফেস ভ্যালুর উপর ধরতে হবে। এই কারণে আমরা 10 লক্ষ টাকা ফেস ভ্যালুর উপর আমরা ধরেছি। এখন আমরা এনএসবির মান বসিয়ে দিই। এসবি হলো আমার 9,50,000 টাকা, আর 9 লক্ষ আধার কষ্ট হলো 12,500, 9,50,000 টাকা 12,500 বাদ দিলে 9,37,500। তারপরে আমার আছে 180 ডেজ কমার্শিয়াল পেপার এমপি ম্যাচুরিটি পিরিয়ড। এমপি হলো ম্যাচুরিটি পিরিয়ড হলো 180 ডেজ আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এই মানগুলো নিয়ে আমরা যদি সূত্রে বসিয়ে দিই, সূত্রে বেশি দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, হিসাব করলে আমরা এই কস্ট অফ কমার্শিয়াল পেপারে মান পেয়ে যাব, কমার্শিয়াল পেপারে ব্যয় পেয়ে যাব। কমার্শিয়াল পেপারে ব্যয় হলো সিম্পল ইন্টারেস্টের 13.45%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে শিখব। কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র আমি এর আগে বলছি, এই অধ্যায়ে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র বা ইফেক্টিভ ইন্টারেস্ট সূত্র একটাই। সূত্রটা হলো EIR সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n-1 ইন্টু 100। সবসময় আমি যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করি, এই সূত্র এইটে কমার্শিয়াল পেপার বের করলে কস্ট অফ তারপরে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন, আর এটা হলো কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। যদি আমরা EIR বের করি, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করি, তাহলে আমার সূত্র এটাই EIR সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n-1 ইন্টু 100। এখন আমরা আগেও বলেছি, এখন EIR এর এখন আর আছে n আছে, এই সূত্রটা আর n এর মানটা বের করতে হবে। আমরা গত সূত্র বলেছি, এই অধ্যায়ে যে কোনো অঙ্কেই APR সূত্র সিম্পল ইন্টারেস্টের সূত্র যদি আমরা মনে রাখতে পারি, সিম্পল ইন্টারেস্ট থেকে আমরা আর n এর মান পাবো। এই জন্য আমরা একটা হেল্পলাইন ইউজ করি। হেল্পলাইনে আমাদের সিম্পল ইন্টারেস্ট সূত্রটা হলো APR সমান FB মাইনাস NSB ডিভাইড বাই NSB ইন্টু 360 বাই MP ইন্টু 100। তাহলে এখানে আমার প্রথম অংশ আমার হবে আর, দ্বিতীয় অংশ হবে n। এই অধ্যায়ে যে কোনো অঙ্কে আমরা যদি সিম্পল ইন্টারেস্টের সূত্রটা মনে রাখতে পারি, সিম্পল ইন্টারেস্ট সূত্রের প্রথম অংশ হলো আর, দ্বিতীয় অংশ কি n, আর প্রথম অংশ আর, দ্বিতীয় অংশ n। তাহলে আর হলো FB মাইনাস NSB ডিভাইড বাই NSB। আমরা যদি মানগুলো বসাইলে 0.0672 আমরা পাবো। আর n হলো দ্বিতীয় অংশ 360 বাই MP, 360 বাই MP হলো 180। এই মানগুলো যদি আমরা সূত্রে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমরা 13.89% আমরা পেয়ে যাব কস্ট অফ কমার্শিয়াল পেপারের ব্যয়, কস্ট অফ কমার্শিয়াল পেপার পেয়ে যাব। তাহলে আমরা আজকে ক্লাসে দুটি জিনিস শিখলাম, একটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয়, আর একটা শিখলাম এখন কস্ট অফ কমার্শিয়াল পেপার। দুইটি অঙ্ক যদি তোমরা ভালো করে ভিডিওটা বারবার দেখো, তাহলে আশা করি তোমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কস্ট অফ কমার্শিয়াল পেপার এই অধ্যায়ে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। দুইটা টপিকস নিয়ে তোমরা আর চিন্তা করা লাগবে না। তোমরা শুধু এই ভিডিওটা বারবার একটু ভালো করে দেখো, বাসায় দুইটা অঙ্ক একটু প্র্যাকটিস করো, তারপর বই থেকে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয়, কস্ট অফ কমার্শিয়াল পেপার, এই দুইটা অঙ্ক যদি তোমরা শিখতে পারো এই ভিডিও দেখে, তাহলে এই অধ্যায়ে কোনো সমস্যা হবে না। আর বাকি আমাদের তিনটা টপিকস আমরা পর্যায়ক্রমে বাকি তিনটা টপিকস আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।